আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট আবার অশান্ত, একাডেমিক কার্যক্রম শুরু সহ ৩ দফা দাবিতে আবারও আন্দোলনের ঘোষণা। এনবিআর বিলুপ্ত করে জারিকৃত অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে কলম বিরতি পালন কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাইস মিল মালিক নুরুল হক হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। এবং বিএডিসির গম বীজ নিয়ে বিপাকে মেহেরপুরে কৃষকরা, বিভিন্ন জাত মিশ্রণের কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। একাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং 5 দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে দুপুরে তারা কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান করেন। গত 18 ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। এতে টানা প্রায় 3 মাস ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম। এর মধ্যে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে আন্দোলন শুরু করে। পরবর্তীতে 5 দফা থেকে তারা ভিসির পদত্যাগের 1 দফা দাবির আন্দোলন করে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়, কিন্তু শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পূর্বক প্রহসনমূলক শাস্তি আরোপের যে তালিকা প্রকাশিত হয়েছে তা বাতিল করে নতুন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন চায় এবং তার সাথে 18 ফেব্রুয়ারি হামলার এবং শিক্ষকদের উপর ঘটা সকল ফিজিক্যাল অ্যাসল্টের সুষ্ঠু বিচার চায়। আমরা ব্যর্থ না, কিন্তু আমরা কুয়েট প্রশাসনের যেটা বলছেন এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে পজিটিভ কোনো রিপ্লাই নাই, মানে বিভিন্নভাবে এনবিআর বিলুপ্ত করে জারিকৃত অধ্যাদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলে বিকেল 3টা পর্যন্ত। বরিশালে কলম বিরতিতে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে 2 ভাগে বিভক্ত করায় তাদের মতামত উপেক্ষিত হয়েছে। এতে করে কর আদায়ের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। খুলনায় কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডে স্বতঃস্ফূর্তভাবে কলম বিরতি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে কর্মকর্তা ও কর্মচারীরা কোনো দাপ্তরিক কাজ করেননি। এতে সেবা গ্রহীতাদের দুর্ভোগ পোহাতে হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় রাইস মিল মালিক নুরুল হক হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া হত্যাকাণ্ডের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমিনুল হক এ রায় দেন। পরে আদালতের আদেশে আসামিদের কারাগারে পাঠানো হয়। 2009 সালের 20 অগস্ট এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটিতে 9 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয় আদালতে। রায়ে আসামি মিলন এবং সজীব এই 2 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। অপর আসামি আলম মিয়া, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল এই 6 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অবশিষ্ট একজন আসামি রবিন তাকে বেকসুর খালাস প্রদান করেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার মামলাটি করেছেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী কোতোয়ালি থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার সাম্য হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দুপুরে ক্যাম্পাসের আমতলায় অবস্থান নেয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, কলেজ ছাত্রদল নেতা SM জুবায়ের সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা 24 ঘণ্টার মধ্যে সাম্য হত্যায় অভিযুক্ত সকলকে গ্রেপ্তারের দাবি জানান। মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে 4টি স্বর্ণের বারসহ 2 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃতরা হল বুড়িপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে কালাম ও একই গ্রামের ঝুরু মণ্ডলের ছেলে আরজ আলী। 6 বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সদর উপজেলার বুড়িপোতা আন্তর্জাতিক সীমানা পিলার 117 থেকে 1 কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালায় বুড়িপোতা বিওপি সদস্যরা। এ সময় বাইসাইকেলে 2 ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে থামতে বলে বিজিবি। এরপর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের একজনের শরীরে লাল স্কচ টেপ বাঁধা অবস্থায় 4টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার ওজন 704 গ্রাম। মেহেরপুরে বিএডিসি সরবরাহ করা গম বীজে ফলন বিপর্যয় দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বিভিন্ন জাত মিশ্রণের কারণে বীজে মিলছে না কাঙ্ক্ষিত ফলন। এ বিষয়ে বিএডিসি বরাবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও বদলায়নি চিত্র। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএডিসি কর্তৃপক্ষ। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে মেহেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির প্রণোদনার আওতায় 11,000 কৃষক পান গম বীজ। এ বীজ দিয়ে চাষ করে বিপাকে তারা। এতে ফলন বিপর্যয়ের মুখে পড়েছেন বিএডিসির গম বীজ কেনা কৃষকরা। এত পার্সেন্ট মিশ্রণ ছাটাই বাছাই করতে গেলে গম সবই নষ্ট হয়ে যাবে। একটা ছোট একটা বড় বিভিন্ন রকমের গমের ভেতরে আছে। ভুই এসে দেখছি 5 তালা গম, এই একতলা মাজরা, এই একতলা, এইটা হলো সবচেয়ে বড়, এইটা হলো অরিজিনাল 33 গম, তার ভেতরে পাশে জব 30 গম বলি বীজ দিল দিয়ে আপনার আমি দেখতাম তখন শীষ বরণ আগে কিছু বুঝতে পারিনি, এখন শীষ বরণ পর দেখছি আপনার এ দেখেন একটা জাত, এ একটা জাত, এ একটা জাত। বিএডিসি গমের চাষ করি আপনার ওই 32 ফলন কম আসবে গমে। আমার বিএডিসি যে কর্মকর্তা বা কর্মচারী আছে তারা তেমন মাঠ পরিদর্শন করে না। বিএডিসি কোনো ভরসা নাই, তো মাল দিচ্ছে আমরা ঠকছি। তো গেল বছর গম বীজে বিভিন্ন জাত মিশ্রণের অভিযোগে মেহেরপুর বিএডিসিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় জেলা মহাব্যবস্থাপক দপ্তর। তবে বদলায়নি চিত্র। বীজ তৈরিতে ত্রুটির কারণেই ফলনী বিপর্যয় হচ্ছে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। এখানে সমস্যা যেটা হচ্ছে আপনার ব্রিডার বীজ হলো সিলেকশন করা উচিত। মোটামুটি আপনার 5-6 বছর পরে সেটাকে আবার সিলেকশন করে গবেষণাগার থেকে আবার নতুন করে দেওয়া উচিত, কিন্তু সেটা সম্ভবত করা হয়নি আমাদের। এবং ওখানে আপনার সেগ্রিগেশন ঘটছে। সেগ্রিগেশন যেটা ঘটে আপনার হচ্ছে হলো ফাদার মাদার, ওর যে বাবা মা আসতে বাবা মার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আংশিক চলে আসছে। বিএডিসি প্রসেসিং বিভাগ ভেজাল গম বীজ সরবরাহের দায় চাপিয়েছে কন্ট্রাক্ট গুয়ার্স বা ঠিকাদারি বিভাগের ওপর। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তারা। আপনি কি কিছু বলবেন না? কেন? এবার মেহেরপুর জেলায় 56,029 মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে আবাদ হয়েছে 13,030 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা এবং অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বৃহত্তর রংপুরের 5 জেলার বিড়ি শ্রমিক। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বৈষম্যের শিকার দেশের বিড়ি শিল্পের শ্রমিকরা। একদিকে যেমন মজুরি নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকদের, অন্যদিকে শুল্ক বৃদ্ধি সহ বাজারে সয়লাভ নকল বিড়ির কারণে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্প সংশ্লিষ্টরা। আর তাই শুল্ক বৃদ্ধি না করা, অগ্রিম আয়কর প্রত্যাহার, প্রতি হাজার বিড়ি তৈরির মজুরি 110 টাকা নির্ধারণ সহ 7 দফা দাবিতে মানববন্ধন করেছেন বৃহত্তর রংপুরের 5 জেলার বিড়ি শ্রমিকরা। আমাদের দাবি হচ্ছে বিড়ি শিল্প সুরক্ষা আইন করতে হবে এবং যারা অবৈধ ব্যবসা করে বিড়ির, সেই বিড়ি বন্ধ করতে হবে।
বিড়ি শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য প্রতি হাজার বিড়ির উৎপাদন মজুরি 110 টাকা নির্ধারণ করার জন্য নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন জানাই। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কাছে তাদের 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন তারা। ফ্যাসিস্ট সরকারের নীতির কারণে আজকে বিড়ি শিল্প ধ্বংস, এদেরকে উৎখাত করতে হবে দালাল সহ। আমরা চাই আমাদের শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য। এ সময় বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে ফুটপাতে হঠাৎ করে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও সড়ক বিভাগের লোকজন অংশ নেন। সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবাশিস অধিকারী। নড়াইল যশোর সড়কে 4 লেন সড়ক বাস্তবায়নে ইতোপূর্বে সেখানে গড়ে তোলা বঙ্গবন্ধু হকার্স মার্কেট অপসারণ করা হয়। আগামী 20 থেকে 24 মে মালয়েশিয়ার লংকাউতে হতে যাওয়া 17তম আন্তর্জাতিক মেরিটাইম ও অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ছেড়ে গেছে নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। এ উপলক্ষে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় বাহিনীর ঐতিহ্য রীতি অনুযায়ী বাদ্য পরিবেশনের মাধ্যমে বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। 5 দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে 34 জন কর্মকর্তা সহ 229 জন সদস্য অংশ নিচ্ছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। অনুষ্ঠানে কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জামালপুরে ঘুষ ও কোনো প্রকার হয়রানি ছাড়াই মাত্র 120 টাকা খরচে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে চাকরি পেলেন 3 নারী সহ 32 জন। বুধবার জেলা পুলিশ লাইন্সে টিআরসি পদে জামালপুর জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও নিয়োগ বোর্ডের সদস্যরা। জয়পুরহাটে শুরু হয়েছে ইরি বোরো ধান কাটা। জেলার মাঠে মাঠে এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। কৃষকরা জানায় ধান চাষে এবার বিঘা প্রতি জমিতে তাদের খরচ হয়েছে 15,000 থেকে 16,000 টাকা। বর্তমানে বাজারে কাটারি ও জিরা সহ বিভিন্ন ধান জাতভেদে প্রতিমন বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। এতে লাভের মুখ দেখছেন কৃষকরা। জেলা কৃষি অফিস জানায় জেলায় এবছর 69,685 হেক্টর জমিতে ইরি বোরো ধানের চাষ হয়েছে। এ থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,373 মেট্রিক টন। ফলন ভালো হওয়ায় এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা তাদের। চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সকালে জেলা শহরের কেদারগঞ্জ এলাকায় গাছ থেকে আম পেড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সকালে গুটি, আটি ও বোম্বাই জাতের আম গাছ থেকে পাড়া শুরু হয়। পর্যায়ক্রমে চলতি মে ও আগামী জুন মাস জুড়ে চলবে আম সংগ্রহ। চুয়াডাঙ্গার 4 উপজেলায় 2,300 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনব্যাপী পর্যটন মেলা। চিটাগাং ট্রাভেল মার্ট শিরোনামে নগরীর একটি হোটেলে সকালে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এভিয়েশন ও পর্যটন বিষয়ক সাময়িকী দি বাংলাদেশ মনিটরের উদ্যোগে এটি চট্টগ্রামে 15তম আয়োজন। অনুষ্ঠানে দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, আয়োজক বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল হক, চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বক্তব্য রাখেন। মেলায় ভ্রমণ ও পর্যটনের সঙ্গে যুক্ত 27টি প্রতিষ্ঠানের 34টি স্টল রয়েছে। 17 মে পর্যন্ত চলবে এই মেলা।
বন্দর নগরীতে অনুষ্ঠিত হল চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক CTRN এর প্রথম কর্মশালা। নগরীর আগ্রাবাদে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড শিপিং শিরোনামে এই কর্মশালায় 3টি সেশন ছিল। এতে বন্দর ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে জাফর আলম, শিপিং এর রীতি ও চর্চা বিষয়ে ফাইয়াজ খন্দকার আর বহির্বাণিজ্যের রিপোর্টিং এর কৌশল নিয়ে মাসুদ মিলাদ আলোচনা করেন। চট্টগ্রামে বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা এই কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।